আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আজকে হাজির হয়েছি নবম শ্রেণীর বা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনার ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে তার ভিতর থেকে একটা আমরা চয়েস করে এই ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমরা গত ক্লাসে আমরা অনেক এই অধ্যায়ের অঙ্ক নিয়ে বা যেগুলো গাণিতিক টার্ম প্রশ্ন পড়ে গ বা ঘয়ের জন্য সেগুলো আমরা করেছি। আজকে আমরা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। তো এই ষষ্ঠ অধ্যায়ের যেখানে যে অঙ্কগুলো পড়ে তার ভিতর থেকে লিমিটিং বিক্রিয়ক একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। আর এই লিমিটিং বিক্রিয়ক খুব সহজে আমরা নির্ণয় করতে পারি এবং কীভাবে করতে হয় সেটাও আজকে আমরা দেখব। এখানে বলছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়কটা কি এটা আমাদের জানতে হবে, বা আমরা অনেক হয়তো জানি, আর না জানলে আজকে জেনে নিই। তা হচ্ছে এটা যেহেতু বলছি রসায়ন, তাহলে রসায়নের রাসায়নিক বিক্রিয়া ছাড়া কোনো কথা নেই। এখানে যাই বলি না কেন আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটানোই লাগবে। তাই বলছি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময় বিক্রিয়কগুলো কী করে, নিজেদের ভিতরে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করার পরে যেগুলো উৎপন্ন হবে সেগুলো উৎপাদ। তো এই বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে বা হওয়ার সময় যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে, এখানে দুইটা বিক্রিয়ক, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর একটা সোডিয়াম হাইড্রক্সাইড, এরকম দুইটা বিক্রিয়ক থাকবে। সেই বিক্রিয়কগুলোকে যদি একত্রে মিশানো হয়, তো সেই বিক্রিয়কের মধ্যে যেটি আগে শেষ হবে অথবা যেটি অবশিষ্ট থাকবে না সেটাকে বলবে লিমিটিং বিক্রিয়ক। দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর নাইট্রিক অ্যাসিড একটা পাত্রে নিয়ে 100 মিলিলিটার আয়তনের পাত্রে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড মেশানোর পরে বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আমরা দেখতে পাবো হয়তো যে এখান থেকে কোনো একটি আগে ফুরিয়ে গেছে। তো যেটা আগে ফুরিয়ে যাবে অথবা বিক্রিয়া শেষে যেটা পাত্রে অবশিষ্ট থাকবে না সেটাকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক। তো প্রথমে আমরা যখন একটা সমাধান করব, অঙ্কটা করব, তখন আমরা কি বলবো যে সংঘটিত বিক্রিয়া মানে কি, বিক্রিয়া পাত্রে আমরা যে পদার্থগুলো যে যৌগগুলো দিয়ে বিক্রিয়া হিসেবে ব্যবহার করব সেগুলো বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া এখানে কি কি আছে, যদি আমরা বিক্রিয়াটা ঘটাই তাহলে এখানে আমরা দেখি যে কি আছে, নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, এটা বিক্রিয়া করলে আমরা জানি যে বিক্রিয়া কীভাবে সংঘটিত হয়। এটা কোনো একটা বেসিক আলোচনা কেমিস্ট্রিতে। এই বিক্রিয়া যৌগ কীভাবে গঠিত হয়, একটি যৌগ ভাঙলে আরেকটা যৌগ পাওয়া যায়, সেই যৌগটা আবার আরেকটার সাথে কীভাবে মিলে যৌগ গঠন করে এটা আমরা জানি। তারপর আমি একটু বলি যে নাইট্রিক অ্যাসিডকে ভাঙি তো H প্লাস আর NO3 মাইনাস। ঠিক একইভাবে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো সোডিয়াম প্লাস আর OH মাইনাস। তো আমরা জানি একটি রাসায়নে বা একটি যৌগ গঠন করার জন্য কি করে একটি যৌগ বা যৌগমূলক, একটি মৌল বা যৌগমূলক ইলেকট্রন কি করে ত্যাগ বা গ্রহণের মাধ্যমে এটা যৌগ গঠন করে। তো সোডিয়াম এখানে H প্লাস যখন দান করবে তাহলে দান করবে কার, যে গ্রহণ করবে। তাহলে এখানে যে রিলেশন আমরা স্থাপন করতে পারি সেটা কি, H প্লাস সাথে OH, সেটা নিয়ে তৈরি হবে হচ্ছে H2O, আর এটা দিয়ে তৈরি হবে আসছে কি সোডিয়াম নাইট্রেট। ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন দান করবে, আর নাইট্রেট যেহেতু যৌগমূলক সে একটি ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়াম নাইট্রেট যৌগ তৈরি করবে। যাই হোক, আমাদের এখানে কথা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। আমরা কথা বলবো বিক্রিয়ক নিয়ে, উৎপাদ নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, কিন্তু উৎপাদ লাগবে। কেন লাগবে, এটাকে যদি সমতা করার প্রয়োজন পড়ে, সমতা অবশ্যই করতে হবে। তা সমতা এখানে বিক্রিয়াটা আমরা লিখলাম এবং কীভাবে হলো সেটা আমরা অনেকেই জানি। তারপর আবারও দেখলাম যে H আর OH মিলাবে পানি H2O আর সোডিয়াম প্লাস আর NO3 মাইনাস, এটা হলো সোডিয়াম নাইট্রেট একটি লবণ। তো আমরা দেখি আমাদের এখানে লাগবে বিক্রিয়ক নিয়ে। তো আমরা দেখব যে এই বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত আর সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর কত। যেহেতু সমতা আছে আগে বলে নেই, সমতা একটা সোডিয়াম একটা হাইড্রোজেন একটা দুইটা
এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 3টা আর 4টা, এখানে 2 1টা 3টা কয়টা 4টা। তাহলে সবকিছু কি আছে সমতা অলরেডি করা আছে। এখন আমরা আণবিক ভর যে বের করতে চাই, এটা আণবিক ভর আমরা গত ক্লাসে শিখেছি, তার আগের ক্লাসে শিখেছি, তোমরা দেখে নিবে। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত 1 প্লাস 1, তো প্লাস 1 ইনটু 1। নাইট্রোজেনের পারমাণবিক ভর আছে কত 14 ইনটু 1, অক্সিজেন আছে 16 ইনটু 3। তাহলে এককে 1 14 3 16 কত 48, আমরা যোগ করলে পাবো 63 গ্রাম। 63 গ্রাম। তাহলে এই যে এটা লিখলাম, ঠিক আছে। এবার আমরা এইটার আমরা বের করি, তাহলে কি হবে সোডিয়াম আছে 23 ইনটু 1, অক্সিজেনের কত 16 ইনটু 1, আর হাইড্রোজেনের প্লাস 1 ইনটু মানে 1, প্লাস তো দেওয়ার দরকার না, শুধুমাত্র 1, আর প্লাস মানে আমরা জারণ সংখ্যা করে দিই এই যে। তাহলে এটা 23 16 1, তাহলে এখন কত আসছে আমাদের 40। তাহলে নাইট্রিক এই বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আছে কত 63 গ্রাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আছে কত 40 গ্রাম। তাহলে এই বিক্রিয়াটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সমতা সহ কমপ্লিট করতে আমাদের নাইট্রিক অ্যাসিড লাগে 63 গ্রাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে আছে 40 গ্রাম। এই দুইটা যে বিক্রিয়া করলে আমরা এই উৎপাদগুলো পাবো। যেহেতু আমাদের বিক্রিয়া নিয়ে কথা হচ্ছে, তাহলে এই বিক্রিয়ায় 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম 40 গ্রাম। অতএব 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাহলে 63 গ্রামের সাথে 40 গ্রাম বিক্রিয়া করে, তাহলে 1 গ্রামের সাথে অবশ্যই কি কম হবে 40/63 গ্রাম। অতএব এবার দেখতে হবে এই 63 গ্রাম আর 40 গ্রাম আর এই বিক্রিয়া কমপ্লিট করতে গেলে আবার এটা বিক্রিয়া করবে, কিন্তু বিক্রিয়া পাত্রে কি আর কত আছে, বিক্রিয়া পাত্রে নাইট্রিক অ্যাসিড আছে কত গ্রাম 25 গ্রাম। তাহলে আমরা দেখি 25 গ্রামের সাথে আমাদের কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তাহলে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম 40 গুণ 25/63। তাহলে এটা কত গ্রাম আসছে আমরা হিসাব করে নেই। 15.87 গ্রাম, 15.87 গ্রাম। আমরা দেখলাম এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে এটা এরকম আসবে, ঠিক আছে। এবার আমরা দেখি তাহলে বিক্রিয়া পাত্রে নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম 25 গ্রাম, এটাই সেম। এখন এই বিক্রিয়া সম্পূর্ণ করতে 63 গ্রামের সাথে দরকার 40 গ্রাম, তাহলে 25 গ্রামের সাথেও এটা আনুপাতিক হারে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম লাগবে সেটা আমরা বের করলাম। তাহলে দেখা যাচ্ছে যে বিক্রিয়া পাত্রে যে 25 গ্রাম এখানে আমার নাইট্রিক অ্যাসিড আছে, তার সাথে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে কত গ্রাম 15.87 গ্রাম। তাহলে এটা যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়া মাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম 25 গ্রাম। তাহলে আমার 25 গ্রামের সাথে বিক্রিয়া করছে 15.87 গ্রাম। 63 গ্রামের জন্য লেগেছে 40 গ্রাম, তাই 25 গ্রামের জন্য লাগছে কত গ্রাম 15.87 গ্রাম। তাহলে এটা ফিক্সড রেখে আমরা পাচ্ছি এইটা, তাহলে আমার বিক্রিয়া মাত্রা আছে 15 গ্রাম। তাহলে এটা বেশি আছে না কম আছে? আমাদের এই 25 গ্রামের জন্য লাগবে আছে 15.87 গ্রাম, কিন্তু আমার বিক্রিয়া মাত্রা আছে 25 গ্রাম। তাহলে আমার যেটুকু লাগবে তার থেকে আরো বেশি পরিমাণ আছে। তার মানে দেখা যাচ্ছে এই বিক্রিয়া মানে এই 25 গ্রাম আর এই 25 গ্রাম বিক্রিয়া করলে তাহলে বিক্রিয়া সম্পূর্ণভাবে বিক্রিয়া ঘটার পরেও দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়া পাত্রে থেকে যাচ্ছে। তাহলে যেটা বিক্রিয়া পাত্রে থেকে যাবে সেটা তার লিমিটিং বিক্রিয়ক না। আমরা সংজ্ঞায় কি বলেছি যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ওই বিক্রিয়ক যেটি বিক্রিয়া শেষ হওয়ার পূর্বে আর নিঃশেষ থাকবে না, মানে অবশিষ্ট থাকবে না, আমার বিক্রিয়া শেষ হওয়ার পূর্বে সেটি কি যাবে ফুরিয়ে যাবে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া শেষ হওয়ার পরেও থেকে যাচ্ছে, তাহলে থাকছে না কোনটা? নিশ্চয়ই এটা। এখন 15.87 এর জন্য 25 গ্রাম ব্যয় হয়েছে, যদি এত গ্রাম বের হতো তাহলে 25 গ্রাম থেকে আরো অনেক বেশি লাগবে, এটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়া কোনটি? নাইট্রিক অ্যাসিড।
তাহলে এই বিক্রিয়ায় এই নাইট্রিক অ্যাসিড এটি হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক না। যদি এমন হতো যে এখানে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলাম, তাহলে এখানে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বেরিয়েছে কত গ্রাম? 26 গ্রাম কি 30 গ্রাম। তা 30 গ্রাম যখনই লাগবে তখন আমি বুঝবো কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে না 25 গ্রাম, কিন্তু এখানে বের হচ্ছে 30 গ্রাম। তাহলে নিশ্চয়ই আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আগে ফুরিয়ে গেছে, আর বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার আগে ওটা ফুরিয়ে গেছে। সেই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলতে আমরা লিমিটিং বিক্রিয়ক। আর আমরা যে প্রবলেমটা লিখলাম এখানে আছে কি নাইট্রিক অ্যাসিডটা আছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে যে অঙ্কটা করলাম আমরা যে আয়তন ঠিক আছে সমআয়তনের এবং সমভার বিশিষ্ট একই দুটি বিক্রিয়কের ভিতরে কোনটি লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা দেখব যে ভর একটা ভর আছে কিন্তু আরেকটি ভর নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা আমরা দেখব। তাহলে আমরা আরেকটা সমস্যা দিয়ে দিই কি করা যায়, সেখানে লিমিটিং বিক্রিয়ক আমরা কি বের করতে পারি দেখি। আমরা আবারও দুইটা পাত্র নিলাম, এখানে নিলাম হচ্ছে FeCl2, এটা হচ্ছে 100 মিলিলিটার দ্রবণ। আর একটা পাত্র নিলাম, সেখানে লিখলাম আছে কি 250 মিলিলিটার দ্রবণ, সেখানে মনে করো 5.2 গ্রাম আমরা কি নিতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে FeCl2 আর আছে এখানে 250 মিলিলিটার 5.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর 100 মিলিলিটার FeCl2। তাহলে এখানে FeCl2 এখানে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে আছে 250 মিলিলিটার, এখানে 100 মিলিলিটার, এখানে ভর আছে এখানে ভর আছে। আমরা কিন্তু মোল সংখ্যা দিয়ে এটা করতে পারি, আবার ভরের সাহায্যে এটা করতে পারি। কিন্তু একটুখানি সমস্যা এখানে আছে। সমস্যা হচ্ছে কি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আছে 5.2 গ্রাম, কিন্তু এখানে কিন্তু FeCl2 এর ভরের জায়গায় নেই। তাহলে আমার এখান থেকে কি করতে হবে ভরটা বের করে নিতে হবে। এখানে আমাদের ভরটা বের করে নিতে হবে। তাহলে ভর এটা বের করবো কিভাবে সেটা আমরা কিন্তু জানি। তাহলে ভর বের করতে গেলে আমাদের এখানে কি কি লাগে? আয়তন লাগে, ভর লাগে, ওইখানে এর ঘনমাত্রা 0.5 m, মানে এই দ্রবণের ঘনমাত্রা থাকা উচিত। তাহলে এখান থেকে আমরা কিন্তু দুই তিন ধরনের প্রশ্ন বলতে পারি যে এটা আছে পাত্র E, এখানে এটা আছে পাত্র B। এখানে আমরা দুইটা প্রশ্ন বলতে পারি। প্রশ্ন আছে এক যে বি পাত্রের ঘনমাত্রা নির্ণয় করো, এটা আমরা বলতে পারি। আরেকটা বলবো যে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি, লিমিটিং বিক্রিয়ক কোনটি। আর একটা প্রশ্ন বলা যায় যে এই পাত্রে যৌগটির ভর কত। এখানে আর একটা বলা যায়, এটা আমরা 3 নম্বর বলতে পারি। আর মাঝখানে একটা প্রশ্ন আমরা বলতে পারি যে এই পাত্রে FeCl2 এর ভর কত। তাই এখান থেকে আমরা এই 3 ধরনের প্রশ্ন আমরা করতে পারি। তো আমরা এই 3 ধরনের প্রশ্নের ভিতরে এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আমাদের এই অধ্যায়ে যে প্রথম গাণিতিক সমস্যা লেকচার 1 সেখানে আমরা এটা দেখিয়েছি যে কিভাবে ঘনমাত্রা নির্ণয় করতে হয়, কিভাবে ভর বের করতে হয় এটা আমরা দেখেছি। আর লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু আগে দেখলাম, কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে আবার আমরা দেখব। তাহলে কি দেখব? তাহলে প্রথমে আবার লাগবে কি ভর। এখানে ভর আছে কিন্তু এর ভর নেই। তাহলে এখান থেকে ভর বের করতে গেলে আমরা যে সূত্র জানি সেই সূত্রটা কি W = SVM ভাগ হচ্ছে 1000। তাহলে আমরা বের করবো কিন্তু এখানে কি কি আছে দেখি। আমরা বের করব W, কিন্তু এখানে S আছে কি 0.5 m, এখানে V আছে 100 ml, এখানে m মানে কি এই যৌগটার আণবিক ভর। তাহলে এই যৌগটার আণবিক ভর বের করতে গেলে আমরা কি করতে হবে? FeCl2 আণবিক ভরকে আমরা জানি, FeCl2 আণবিক ভর অবশ্যই আমরা বের করতে পারি। তাহলে আয়রনের পারমাণবিক ভর কত? আয়রনের পারমাণবিক ভর কত এটা আমাদের জানতে হবে।
আয়রনের পারমাণবিক ভর হচ্ছে কত, এটা আমরা জানি 55.85, আর ক্লোরিনের হচ্ছে কত 35.5 গুণ 2। তাহলে এর ফলাফল কত আসছে, 126.85। এটা আছে আমাদের এই যৌগের আণবিক ভর। আমাদের এখানে বের করতে হবে কি, W ইকুয়াল টু হট। তাহলে এখানে মান বসিয়ে দিই 0.5, ডি হচ্ছে 100, এম হচ্ছে 126.85, নিচে ভাগ হচ্ছে কত 1000। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি, একটুখানি আমরা ক্যালকুলেট করব। 0.5 ইন্টু 100 ইন্টু 126.85 ভাগ 1000, আমরা পাচ্ছি 6.3425, আর আছে 6.3425। যদি আমরা একটুখানি কম করেও লিখি তাও সমস্যা নেই, 6.34 গ্রাম। যেহেতু অলরেডি কম করে নিই 6.34 গ্রাম। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা কিন্তু এই পাত্রের যে দ্রব্যের ভর সেটা পেয়েছি কত, 6.34 গ্রাম। এটা কিন্তু আমরা এখানে পেয়েছি, এই যে। তাহলে ভর যখন পেয়ে গেলাম, এবার নেগেটিভ দিকটা বের করতে আমাদের আর সমস্যা হবে না। এখানে বলছে সংগঠিত বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটা সংগঠিত করা লাগবে। আমরা জানি এখানে উৎপন্ন হবে কি, সোডিয়াম ক্লোরাইড, আর এখানে কি উৎপন্ন হবে, Fe3। তাহলে FeCl2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, আর আছে আয়রন হাইড্রোক্সাইড। এখানে সমতা আছে দেখি, আয়রন একটা ঠিক আছে, ক্লোরিন 2টা, এখানে আছে কয়টা, একটা। তাহলে আমি এখানে কি করব, টু করে দিলাম, তার এখানে সোডিয়াম আছে 2টা। তাহলে কি মিলছে, ক্লোরিন 2টা, সোডিয়াম 2টা, ঠিক আছে, অক্সিজেন এখানে 2টা, এখানে হচ্ছে 3টা। তাহলে হাইড্রোজেন এখানে কি আছে, তাহলে এখানে একটা মিসিং হয়ে গেছে, যে এটা 2 হবে, 3 না, এটা হচ্ছে 2। কারণ এখানে আয়রন ইলেকট্রন দান কাছে কয়টা, 2টা। আমরা 3টা লিখে ফেলেছি, ভুলবশত 3টা লিখে ফেলেছি। এখানে আয়রন ইলেকট্রন দান করে কয়টা, 2টা। তাহলে এখানে যে 2টা দান করে, তাহলে এখানে অবশ্যই সেই 2টা দান দিয়ে আবার যৌগ তৈরি করতে হবে। তো আমরা এখানে লিখছিলাম 3টা, কিন্তু হবে 2টা, ঠিক আছে, FeOH2। এখন এই সমতা সেই যে এখানে সোডিয়াম 2টা, 2টা অক্সিজেন, হাইড্রোজেন 2টা, ঠিক আছে। এবার আমাদের সমাধান ঠিক আছে। কারণ দেখতে হয় এই সমাধান করার সময় বা যৌগগুলো কেউ করলে উৎপন্ন হয় সেটা ইলেকট্রন দান বা গ্রহণের ফলে, মানে এটা সপ্তমতে আছে ইলেকট্রন দান বা গ্রহণের ফলে কিভাবে যৌগ গঠন করা হয়। তাও তাহলে আমাদের এখানে কি লাগবে, যেহেতু আমরা আগে বলছিলাম লিমিটিং বিক্রিয়ক, তাহলে লিমিটিং বিক্রিয়ক নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে বিক্রিয়ক নিয়েই কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে 55.85, আর এখানে হবে 35.5 গুণ 2। তাহলে আমাদের এখানে বেরোবে আছে 126.85, এটা আমরা আগেই দেখেছি। এটা আবার কি হবে, যে 2 তো আছে, A2 থাকবেই। তাই সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি কত, 23 যোগ 16 যোগ 1, তাহলে 2 গুণ 40 সমান এখানে হবে কত, 80। তাহলে আমরা এখানে যে বিক্রিয়ায় লাগছে আয়রন লাগে, এটা লাগছে কত, 126.85 গ্রাম, আর এখানে লাগছে 80 সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা এটা দেখবো যে কি হচ্ছে এখানে। তাহলে দেখবো 126.85 গ্রাম FeCl2 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 80 গ্রাম। অতএব 1 গ্রাম
এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 80/126.85 গ্রাম। এবার আমার এটা বিক্রিয়া পাত্র আমরা পেয়েছি কত, এটা আগে আমরা পেয়েছিলাম কত 6.34, এটা হবে কি 6.34 গ্রাম FeCl2 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, কে বিক্রিয়া করবে তার গুণ হবে 80 গুণ 6.34 ভাগ 126.85। তাহলে ফলাফলটা কত আসছে আমরা হিসাব করে দেখি, ক্যালকুলেট করে দেখি। 80 গুণ 6.34 ভাগ 126.85 আমার আসছে 3.9998। তো এটা আমরা লিখতে পারি কি 4, এটা আমরা লিখতে পারি কি 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লেখা দরকার নেই, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এবার একটু বোঝা যাচ্ছে, তাহলে তোমরা নিজেরাই হয়তো এত করে বুঝতে পারছো যে এটা এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়া কোনটি হবে। আমরা আগে বলেছি বিক্রিয়ায় যে বিক্রিয়টি আগে ফুরিয়ে যাবে বা বিক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাচ্ছে যে কোন বিক্রিয়টি নেই, সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে বিক্রিয়া পাত্রে আমরা পেয়েছি 6.34 ফেরাস ক্লোরাইড, তাহলে ফেরাস ক্লোরাইড পেয়েছি 6.34, আর আমার বিক্রিয়া পাত্রে এখানে আছে অলরেডি কত 5.2 গ্রাম, কিন্তু আমার লাগছে কত কি অনলি 4 গ্রাম, অনলি 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে। তাহলে বিক্রিয়া পাত্র অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাচ্ছে, তাহলে যেটা থেকে যাবে সেটা তো লিমিটিং বিক্রিয়ক হবে না, যেটা থাকবে না সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে থাকছে না কোনটা FeCl2, তাহলে FeCl2 এখানে পর্যাপ্ত পরিমাণে নেই, এজন্য আমরা FeCl2 দ্যাট মিন্স আয়রন 2 ক্লোরাইড মানে ফেরাস ক্লোরাইড, এটাকে বলা হবে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক। তাহলে এটা মুছে দেই। আমরা কিন্তু এটা লিখেছিলাম যে বি পাত্রে ঘনমাত্রা নির্ণয় করো, এটা কিন্তু আমরা পারি। লিমিটিং বিক্রিয়কটা আমাদের সমস্যা, এই টপিক্সের পরিপ্রেক্ষিতে আমরা করবো লিমিটিং বিক্রিয়ক, সেটা করলাম। আর এই পাত্রে FeCl2 এর ভর, এটা আমরা এই প্রবলেমের শুরুতেই করেছি। যাও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ভালো করে শিখছো বা শিখেছো, আর আশা করি আল্লাহর রহমতে আরো ভালো করে শিখবে। তো আমার এই যে ইউটিউব চ্যানেলে নাজমুস টিচিং হোম, এই চ্যানেলে বিভিন্ন গণিত, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর সায়েন্সের যে সাবজেক্ট, তারপরে অন্যান্য ক্লাসের অনেক ক্লাস এখানে আপলোড দেওয়া হয়। তো তোমরা ভালো করে এগুলো শিখবি এবং দেখবি আমার ক্লাসটা সবাই যেন ভালোভাবে দেখো, এটাই সবার কাছে অনুরোধ রইল। এবং যদি ক্লাস দেখে ভালো লাগে তাহলে সবাই ক্লাসটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে ইয়াতে আরও অনেক টপিকস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা পিছনের ক্লাসে 3-4 রকমের টপিকস আলোচনা করেছি, আবার আজকেও লিমিটিং বিক্রিয়ক আলোচনা করলাম। এর পরবর্তীতে প্রত্যাশিত উৎপাদ বা উৎপাদের শতকরা পরিমাণ, এটা দিয়ে আলোচনা করলেই এই অধ্যায়ের মোটামুটি কমপ্লিট। সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করে এই অধ্যায়টাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।